18তম লোকসভা নির্বাচনে বাংলায় বামেদের শক্তি বাড়বে এমন দাবি করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং অন্যান্য বাম নেতৃত্বরা। যদিও বিরোধীরা কিন্তু সে কথা মানতে নারাজ। আর বামেদের শক্তি বাড়বে বাংলার বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলো ঘুরে এমন কিন্তু তথ্য উঠে আসছে না। এবং বামেদের শক্তি বাড়া নিয়ে বিমান বসু বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন। তা কতটা যুক্তিযুক্ত আসুন আলোচনা করি। রাজ্যে এবার আর দুই মেরুর নির্বাচন হচ্ছে না, অর্থাৎ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাশাপাশি লড়াই আছে বাম ও কংগ্রেস। এই রাজ্যে এবং অন্যত্র বাম এবং কংগ্রেসের ভোট বাড়বে বলে দাবি করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। লোকসভা নির্বাচন উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিমান বসু বলেছেন, বাংলায় শুধু দুই মেরুর নির্বাচন হচ্ছে না, সারা দেশেও বামপন্থীদের শক্তি বাড়বে। উত্তর ভারত পূর্ব ভারতেও বাড়বে। অনেকেই তা ভাবতে পারছেন না। বাংলার ফল বেরোনোর পর আপনারাও বলবেন এইরকম তো ভাবতে পারিনি। বাম ও কংগ্রেস এবার আসন রফা করে লোকসভা ভোটে লড়ছে এ রাজ্যে। বাম ও কংগ্রেস প্রার্থীদের প্রচারে সাড়া মিলেছে। বিমানের দাবি সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন রাজ্যে এসে বামপন্থী ও কংগ্রেসের সমালোচনা করতে হচ্ছে। বিমান বসু আরো বলেন, প্রধানমন্ত্রী অমৃতকাল বলছেন প্রচারে, বলছেন সবকা সাথ সবকা বিকাশ। তার নমুনা দেখা যাচ্ছে। মাথাপিছু আয়ে ভারত 2014 120টি দেশের মধ্যে 55 নম্বরে ছিল, এখন নেমে গিয়ে হয়েছে 111 নম্বরে। মাত্র 1% মানুষের হাতে দেশের 40% সম্পদ, আর নিচের তলার 55% মানুষের হাতে মাত্র 3% সম্পদ। তার সংযোজন মুখে রক্ত জমে থাকলেও তাকে অসুখ বলে, উন্নয়ন বলে না। উন্নয়ন করতে হলে সম্পদের বন্টন দরকার। বিমানের ব্যাখ্যা, বিজেপির হাতে দেশ এবং তৃণমূলের শাসনে রাজ্যের অবস্থা ভালো নয়। দুই দলের বিরোধী শক্তির সমাবেশ ঘটিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে দ্বিমেরুর রাজনীতি ভাঙা যায়। তার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এ রাজ্যে তৃণমূলের ইস্তাহারে মিথ্যার ঝুলি। দুই দলই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজেপির বিভাজনের রাজনীতি ও তৃণমূলের দুর্নীতি। সন্দেশখালী প্রসঙ্গ নিয়েও সরব হয়েছেন বিমান বসু। তার মতে প্রথম দুবার ভোটে বেশ কয়েক দিন পর ভোটদানের হার যে বেড়ে গিয়েছে তার কোনো ভুল হলো একরকম, কিন্তু যদি দেখা যায় অন্য কায়দায় বৃদ্ধি পেয়েছে তাহলে ভয়ঙ্কর হবে। কলকাতার প্রচারে এসে বামপন্থীদের শক্তি বাড়ানোর ডাক দিয়েছেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। যাদবপুর ও কলকাতা দক্ষিণের দুই সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও সায়রা শাহ আলমের সমর্থনে এদিন রাতে যুগ্ম সমাবেশে তিনি দাবি করেছেন, বিজেপির জন্য পরিস্থিতি কঠিন হচ্ছে। প্রধানমন্ত্রী প্রচারে যে সব কথা বলছেন তা থেকেই বোঝা যাচ্ছে বিজেপি আশঙ্কায় ভুগছেন। বাস্তবে কি সত্যি তাই? একদমই কিন্তু তা নয়। কারণ আমরা যদি দেখি তৃণমূলের এই রাজ্যে যে সমালোচনা করেছেন বিমান বসু, হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি আছে। সেই দুর্নীতিতে যুক্ত বামেরাও কিভাবে? তৃণমূলের খুব ভালো ছাত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস। বামেদের এই ভালো ছাত্র হওয়ার দরুন তৃণমূল কংগ্রেসের থেকে চাকরি কেনার তালিকায় বামপন্থীরাও আছেন। বহু সিপিএম নেতা, পঞ্চায়েত সদস্য সিপিএম এ তাদের সন্তানরাও চাকরি কিনেছেন তৃণমূলের থেকে। অর্থাৎ দীর্ঘ 34 বছর ধরে বাম বাংলায় শাসন করার পর যে আদর্শের চাষ করা হয়েছিল তার ফলে এক দল মানুষ চাকরি বিক্রি করলো, আর এক দল মানুষ চাকরি কিনলো। এর বাইরে গিয়ে আমরা যদি দেখি তৃণমূলের উন্নয়ন হয়নি যেটা বলছেন, বলুন তো বামেরা কোন কোন পরিকাঠামো তৈরি করেছে যেগুলো তৃণমূল ভেঙে দিয়েছে? বাম আমলে বাংলায় কর্মসংস্থানের যে কলকারখানাগুলো ছিল সেগুলো তাদের যে শ্রমিক সংগঠন ছিল সেই শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন দাবি দাওয়ায় একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, ব্যবসায়ীরা বাংলা ছেড়েছে। একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কিছুটা যেটা তারা উদাহরণ দেয় এবং এমন একখানা ভাব করে বাংলা জুড়ে তারা যেটা শিল্প করেছিল সেটা হচ্ছে সিঙ্গুর। এবং সেই সিঙ্গুরের শিল্প যে হোক সেটা বামেরাও কিন্তু বাস্তবে চেয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। তবে গোটা দেশে যেমন কলকারখানা কর্মসংস্থান কংগ্রেস করেনি, ঠিক তেমনি ভাবে বাংলায় বামেরাও করেনি তাদের দীর্ঘ শাসনে। এর ফলে গিয়ে যেটা হলো, জনসংখ্যার বৃদ্ধি, পরিকাঠামো না করা কারণে জনসংখ্যার যে বৃদ্ধি হয়েছে সেই জনসংখ্যাগুলো যাবে কোথায়, করবেটা কি? ফলে এখানে যেই সরকার আসুক না কেন, অতীতে সরকার যদি পরিকাঠামো না করে আর যদি কোনো দেশে জনসংখ্যা বিস্ফোরণ হয় তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। যে দেশগুলোর সাথে মাপকাঠি করা হচ্ছে, অর্থাৎ বিমান বসু যেটা বললেন 55 বছরে ছিল 111 নম্বরে, 55 নম্বরে ছিল 111 নম্বরে নেমে এসছে। অর্থাৎ অন্যান্য দেশগুলো যেভাবে পরিকাঠামো তৈরি করেছে, বাম কংগ্রেস সহ অন্যান্য যে দলগুলো দেশ এবং রাজ্যে শাসনে ছিল তারাও সেই পরিকাঠামো
এই দেশে করতে পারেনি, আর সে কারণে অন্যান্য দেশ এগিয়ে গেলেও ভারত পিছিয়ে পড়েছে। আমরা যদি দেখি 18তম লোকসভা নির্বাচন উপলক্ষে ভারত সরকার আগামী 5 বছর সমস্ত দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মানে একটা দেশকে কোন জায়গায় রেখে গেলে এই ধরনের প্রতিশ্রুতি দিতে হয় ভোটে জেতার জন্য, 1 নম্বর। 2 নম্বর, আমরা যদি এবার বাংলায় ফিরে আসি, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিশুর জন্ম থেকে শুরু করে একটা মানুষের মৃত্যু পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা, বিভিন্ন ভাতাশ্রী এসবের মাধ্যমে টাকা দিচ্ছে মানুষকে। যে শিশু পড়াশুনো করবে তাকে টাকা দিচ্ছে, যে মা সন্তান জন্ম দেবে তাকে টাকা দিচ্ছে, একজন মেয়ে তার বিয়ে, তার পড়াশুনো সবকিছুতেই সরকার টাকা দিচ্ছে। ঠিক তেমনি ভাবে মহিলা হওয়া মাত্রই, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া মাত্র আর বৃদ্ধ হওয়ার আগে পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে বিবাহিত অবিবাহিত সকলে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন। এত টাকা মহিলাদের হাতে দিতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে। রোল পলিটিক্স বলুন না যাই বলুন, রোল পলিটিক্স শুধুমাত্র যে তৃণমূল এনেছে এমন নয়। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে টাকা দেওয়াটা, ভাতা দেওয়াটা, কৃষকদের টাকা দেওয়াটা, যারা শিল্পী সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত তাদের ভাতা দেওয়াটা অবশ্যই রোল পলিটিক্স। এই রেশনটাও কিন্তু তেমনি ভাবে রোল পলিটিক্স এর মধ্যে পড়ে। আমরা যদি দেখি শিক্ষা, বিভিন্ন জায়গায় স্কুল করা হয়েছে, সেই স্কুলগুলো কোনো রকম পরিকাঠামো তৈরি করা হয়নি। আপনি বাংলার স্কুল শিক্ষা ব্যবস্থায় চলে আসুন, যেগুলো নিয়ে বামেরা বিরাট বড় বড় গলাবাজি করছে এখন। এই বামেদের গলা টুটি ভোটারদের উচিত রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে চেপে ধরা। কেন বলছি এত বড় কথা? কারণ আমাদের বাংলায় যে সমস্ত স্কুলগুলো আছে, একটা শিশু যখন প্রাথমিকে ভর্তি হবে আর উচ্চ মাধ্যমিকে গিয়ে সে স্কুল ছাড়বে, ছাড়ার পরে গিয়ে উচ্চশিক্ষায় গিয়ে সে ইংরেজি চর্চা করবে। আর বেসরকারি মাধ্যমের স্কুলগুলো শুরুটা হচ্ছে ইংরেজিতে। অর্থাৎ ইংরেজি যখন আন্তর্জাতিক ভাষা এবং একটা মাধ্যম, বিভিন্ন বই সেগুলো আঞ্চলিক বই, আঞ্চলিক ভাষায় বইগুলো তৈরি হয়, সবগুলো কিন্তু ইংরেজি। আপনি যখনই অনার্স মাস্টার্স করবেন তখন সবই ভালো ভালো রেফারেন্স বই, সেগুলো ইংলিশে পড়তে হবে। ভালো নাম্বার পেতে গেলে ভালো লিখতে হবে, সেগুলো জন্য নোট তৈরি করতে হবে, সবই ইংলিশে। ঠিক তেমনি ভাবে এই উচ্চশিক্ষার পর আপনি যখন ইন্টারন্যাশনাল ফোরামে নিজেকে পরিবেশন করবেন, সেখানে কিন্তু ইংরেজি চলে, কোনো আঞ্চলিক ভাষা চলে না। স্বাভাবিকভাবেই এই ইংরেজি মাধ্যমটা ল্যাঙ্গুয়েজ মিডিয়াম, মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ, এটা জন্যই একজন পড়ুয়া সে অনেকখানি বেড়ে যায়। বামেদের বলবে কেন আমরা শিখে নিই, আমরা বেছে নিই। ওরা যে স্টেজে দাঁড়িয়ে যেমন ভাবে আছে ঠিক তেমনি ভাবে নিজেদের দিয়ে উদাহরণ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে। এইরকম ভাবে বৈষম্য তৈরি করে সাম্যবাদের কথা বলে। কারণটা কি? কারণটা হলো যত মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করে দেবে, তত ওদের আন্দোলন ইউনিটি তৈরি করতে ওরা সাহায্য করবে। এবং এই মানুষগুলোকে নিয়ে কখনো বলবে দিল্লি চলো, কখনো বলবে কলকাতা চলো, কখনো বলবে এই অভিযান সেই অভিযান। আর ওরা চায় এমন কিছু ছবি, যে ছবি দিয়ে সারা পৃথিবীর কাছে ওদের আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে ফাটা পা কৃষকের। ওরা চায় না কখনো কোনো মানুষের পা সুস্থ থাক, ওরা চায় কৃষকের পা যেন, গোড়ালি যেন ফাটা থাকে, নখগুলো যেন উঠে আসে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে, যেটাতে সফল হয়েছিল 3.5 দশক ধরে বামেরা। গ্রামের মানুষ সেগুলো বুঝে আজ বামকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই কিছু ইয়াং বেঙ্গল যে পরিস্থিতি ইংরেজ সময় তৈরি হয়েছিল, যারা করেছিল তাদের কিছু বংশধর আছে, তারা বাম 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 বাম, সিপিএম 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 এগুলো করছে, করে তারা একটুখানি আলো জ্বালানোর চেষ্টা করছে আর ধুয়ো তুলে দিচ্ছে বিমান বসু থেকে শুরু করে মানিক সরকার। বলছে বামেদের শক্তি বাড়বে। বামেদের শক্তি কোথায় কিভাবে বাড়ে সে বামেরাই জানে। অবশ্যই শক্তি বাড়বে। বামেদের যে সংখ্যা বৃদ্ধি হয়েছে, বাম পরিবারগুলোর যে ভোট এবার নতুন ভোটার হয়েছে, তারা ভোট দেবে, সে কারণে গতবারের তুলনায় কয়েকশো কয়েক হাজার ভোট বাড়বে। বুথ বুথ পর্যায়ে 10টা 20টা 50টা সর্বোচ্চ 100টা ভোট বাড়বে। আর লোকসভা অনুযায়ী সেটা একটু হাজারে করবে, আর গোটা দেশের নিরিখে বা রাজ্যের নিরিখে লাখ কোটিতে গিয়ে পৌঁছাবে। এভাবেই ওরা বলবে এই তো আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে। বামেরা এই কথার মায়াজাল তৈরি করে তারা কিন্তু এভাবে রাজনীতি করে এসছে এবং আগামী দিনে করবে। অর্থাৎ বামপন্থীদের, এদের মতো ভয়ঙ্কর পলিটিশিয়ান, এরা মানুষকে বিপদে ফেলে রাজনীতি করে। বাংলার বামেরা, আপনি কেরলে যান, সেখানে গিয়ে বামেরা রাজনীতিটা করলেও ডেভেলপমেন্ট করেছে।
সেখানে শিক্ষা, সেখানকার প্রযুক্তি বাংলায় কেন করেনি? কারণ বাঙালি এই যে রাজনীতিবিদ যারা আছেন তারা সবসময়ের জন্য পিছিয়ে পড়া লোকেরা রাজনীতিটা করেন, আর মানুষকে ভুল বোঝাতেই এরা ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দলে তার প্রভাব পড়েছে, যে কারণে কংগ্রেসে দেখুন চলে যাওয়ার পরে এখানে কংগ্রেস আর ঘুরে দাঁড়াতে পারেনি, শক্তি ক্ষয় হতে 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 সাইনবোর্ডে পরিণত হয়েছে। এরকম উদাহরণ আপনি কেরলে পাবেন না, সেখানে বাম কংগ্রেস কিন্তু লড়াই করছে। আবার এদের কেরলে বাম কংগ্রেস লড়াই করলেও একে অপরের শত্রু, সেটা কিন্তু দেখা যায় যে ওয়েনারে যেখানে রাহুল গান্ধী ভোটে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে বামেরা প্রার্থী দিয়েছেন। আবার বাংলায় এসে বামেরা গলা জড়াজড়ি করে কংগ্রেসের সঙ্গে লড়াই করছে। যদি জোট তেমনই হতো, যদি কিনা সত্যিই জোট হতো, জোট ধর্ম পালন করত, তাহলে বামেরা তো ওয়েনারে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিত না। এটাই হচ্ছে বামপন্থীদের চরিত্র। ওরা নিজের বিরুদ্ধেও লড়ে, নিজের প্রতিদ্বন্দ্বী নিজে হয়, এর নাম বামপন্থা। আর এই বামেদের রাজনৈতিক স্ট্র্যাটেজিটা এরকম, কারণ ওরা নিজেরা জানে না যে ওরা কি করতে যাচ্ছে, একটা দিশাহীন। কারণ ওদের যে থিওরি সেটা কিন্তু কাল্পনিক, সেই কাল্পনিক থিওরির উপরেই ওরা চলে, বাস্তবে ওরা কম চলে। বাস্তবে যেটা করে, যেহেতু কাল্পনিক সেহেতু মানুষকে ভুল ভাল বোঝাতে বোঝাতে ওরা এগিয়ে যায় এবং রাজনীতিটা করে। তো স্বাভাবিকভাবে ভোটাররা বাংলায় 3.5 দশক দেখেছেন বামেরা কতটা ভয়ঙ্কর। সেই জায়গা থেকে ভাবুন, এগিয়ে চলুন এবং বামেদের বিচার করুন। বামেরা হচ্ছে ওই সেই বাঘের মতো, বাঘ খিদে পেয়ে বাঘের পেটে খিদে নেই, পেটে একটু অসুস্থ, বাঘের সামনে দিয়ে মানুষ যাচ্ছে, বাঘ দয়ালু। এই ভাবনায় ভেবে, থিওরিতে, যুক্তিতে, এই ভাবনায় বামেদের নিয়ে যদি কিনা ভাবেন, তাহলে একটা নয় 100টা প্রজন্ম ধ্বংস হবে। পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু বামপন্থীদের অবস্থা এরকম, এবং সেই সব দেশে আহ সাধারণ মানুষের দুর্দশা ঠিক এরকমটা। সেই জন্য ভাবুন, শিকড় সমেত উপড়ে ফেলে দিন গঙ্গায়, বঙ্গোপসাগরে।